প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। প্রাচীন ঐতিহ্যবাহী পোশাক হানফু চীনের সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের পোশাক এটি। আর এই পোশাককে ঘিরে চীনের বিভিন্ন স্থানে গড়ে উঠছে নতুন ধরনের পর্যটন। প্রাচীন এই পোশাকের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বেড়েছে উল্লেখযোগ্য হারে, কারণ তারা মনে করেন পোশাক পরিচ্ছদ ঐতিহ্যকেই প্রতিনিধিত্ব করে। স্থানীয় পর্যটন বিভাগগুলো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। জাতিগত সংখ্যাগরিষ্ঠ হান চীনাদের পরিধান করা ঐতিহাসিক পোশাক হানফু তরুণ চীনাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এটি পুনরুজ্জীবিত করছে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে। এমনকি এই হানফুর হাত ধরে চাঙ্গা হচ্ছে দেশটির পর্যটনও। প্রাচীন কিছু শহরে এই ঐতিহ্যের সুবাদে বাড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। তরুণদের মধ্যে নতুন ডিজাইনের হানফু পরিধান করা এখন একটি ফ্যাশন প্রবণতা হয়ে উঠেছে। ঐতিহাসিক স্থান পরিদর্শনের সময় চীনের তরুণরা এখন ঐতিহ্যবাহী পোশাক পরতে চায়, আর তাই ঐতিহাসিক স্থান ভ্রমণে যেতে তারা বেছে নিচ্ছে হানফু। উত্তর চীনের হপেই প্রদেশের ছাংটিং কাউন্টিতেও দর্শনার্থীদের আকর্ষণ করার অন্যতম উপায় হয়ে উঠছে ঐতিহ্যবাহী হানফু। এ নিয়ে নতুন ব্যবসাও শুরু হয়েছে। ঐতিহ্যবাহী হানফুর প্রবণতা ঘিরে মেকআপ, চুলের স্টাইলিং, পোশাক ভাড়া এবং ফটোগ্রাফি সহ প্রসার বেড়েছে বিভিন্ন পেশাজীবীদের। এছাড়া ঐতিহ্যবাহী পোশাকটি পরে ছবি তুলতেও তরুণ পর্যটকদের আগ্রহ বেড়েছে বলে জানান এই স্থানীয় ফটোগ্রাফার। ওয়ারিং স্টেটস আমলের পোশাকের জনপ্রিয়তা ইয়ান এবং চাও অঞ্চলের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। পোশাকটি একটি ঐতিহাসিক উদ্দেশ্য বহন করে। এখন অনেক পর্যটক অন্য জায়গা থেকে ছুটে আসেন। আমি আমাদের ঐতিহ্যগত সংস্কৃতিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পেরে আনন্দিত। প্রাচীন চীনের বসন্ত ও শরতের সময়কালে হপেইকে ইয়ান এবং চাওর দেশ বলা হতো, কারণ এর উত্তরাঞ্চলে ইয়ান রাজ্যের আধিপত্য ছিল এবং দক্ষিণাঞ্চলে চাও রাজ্যের আধিপত্য ছিল। আজ সেই একই এলাকায় হান, হুই, মাঞ্চু, মঙ্গোলিয়ান এবং কোরিয়ানের মতো 50টিরও বেশি জাতিগোষ্ঠীর বাসস্থান। আমি মনে করি আমরা এখন যে পোশাকগুলো দেখি তা আমাদের ইতিহাস ও সংস্কৃতির বৈশিষ্ট্য বহন করে। ঐতিহ্যবাহী হানফু সমন্বিত বিভিন্ন প্রচারণামূলক ভিডিও প্রকাশ করার সুযোগটিও নিয়েছে স্থানীয় পর্যটন বিভাগ। ধীরে ধীরে শখ থেকে মূলধারা সংস্কৃতিতে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী এই হানফু, যা এখন চীনাদের উৎসব উদযাপনের একটি অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। সুগন্ধি ধূপকাঠির বেশ চাহিদা আছে চীন জুড়ে। সপ্তদশ শতকের দিকে সেই ধূপকাঠির ঐতিহ্য চীনে আসে মূলত আরবদের হাত ধরে। সাংস্কৃতিক বিনিময়ের সুপ্রাচীন এই উপাদানটি শুধু সুবাসেই ছড়াচ্ছে না, চীন যে সাংস্কৃতিক বৈচিত্র্য ও বহুত্ববাদে বিশ্বাস করে সেই বার্তাও ছড়িয়ে দিচ্ছে সবখানে। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় শহর ইয়ংচুন। সেখানে প্রাণ ভরে শ্বাস নিলে আক্ষরিক অর্থেই পাওয়া যাবে সাংস্কৃতিক বৈচিত্র্যের ঘ্রাণ। সেখানকার অনেক পরিবারের ব্যস্ত সময় কাটছে সুগন্ধি ধূপকাঠি তৈরিতে। কয়েক শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী চীনা ধূপের সঙ্গে মিশেছে আরবের সুগন্ধি উপাদান। অর্থাৎ দুই অঞ্চলের সাংস্কৃতিক মেলবন্ধনের নতুন এক সুবাস ছড়িয়ে দিচ্ছে ইয়ংচুনের ধূপকাঠি। 2017 সালে জেনেভায় জাতিসংঘের সম্মেলনে ভাষণ দেওয়ার সময়
প্রেসিডেন্ট শি জিনপিং একটি সুপ্রাচীন চীনা প্রবাদের উদাহরণ দিয়ে বলেছিলেন, নানা ধরনের উপাদানের মিশ্রণেই তৈরি হয় একটি মজাদার স্যুপ। এবার ইয়ংচুনে সেই স্যুপের পরিবর্তে দেখা গেল সুগন্ধি ছড়ানো ধূপকাঠি, কারণ ওই কাঠিতে মিশে আছে আরব ও চীনের সুগন্ধি। ফু লিয়াংকংয়ের বয়স এখন ৭০ বছর। তিনি জানালেন ১৬৪৬ সালে তার পূর্বপুরুষরা চীনের কুয়াংচৌতে পাড়ি জমিয়েছিল। প্রাচীন মেরিটাইম সিল্ক রোড খ্যাত এই অঞ্চলে তারাই সঙ্গে করে নিয়ে এসেছিলেন সুগন্ধি তৈরির নানা উপকরণ ও রেসিপি। আমার পূর্বপুরুষরা ছিল আরব, তারাই এখানে আধুনিক ধূপকাঠি তৈরির পদ্ধতিটা নিয়ে আসে। তারা তাদের রেসিপিতে চীনের ঐতিহ্যবাহী কিছুটা উপকরণও মেশান। সপ্তদশ শতকের মাঝামাঝিতে সিল্ক রোডই ছিল চীনের দক্ষিণ পূর্ব উপকূলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের প্রধান কেন্দ্র। ফু লিয়াংকংয়ের সেই পূর্বপুরুষই স্থানীয়দেরকে প্রথম আরব্য সুগন্ধির সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর সেই সুগন্ধির সঙ্গে ধীরে ধীরে মিশে যায় চীনের কিছু উপকরণ। আর ফু ও তার পরিবারের লোকজন এখন পূর্বপুরুষের সেই দেখানো পথেই তৈরি করছেন সুগন্ধি ধূপকাঠি। ফু পরিবারের দেখাদেখি ইয়ংচুনে এখন প্রায় ৩০০ ধূপকাঠি তৈরির কারখানা আছে। এখান থেকে স্থানীয় বাজারের পাশাপাশি ধূপকাঠি যাচ্ছে বিদেশেও। বিদেশিরা এখানে এসে সবার আগে আমাদের ধূপের ঘ্রাণ নিতে চান, তাদের কাছে এটা দারুণ। ফু পরিবারের তৈরি ধূপকাঠিগুলো একটু আলাদা। এটি তৈরিতে ফু লিয়াংকং ব্যবহার করেন আরব দেশগুলো থেকে আনা কিছু মাল মশলা, তবে সেটার সঙ্গে তিনি চীনা বাঁশও ব্যবহার করেন এবং সেই সঙ্গে চীনের কিছু উপাদানও মিশিয়ে দেন। এতে করে তার ধূপকাঠির গন্ধটা আরব দেশের প্রচলিত সুগন্ধির ঘ্রাণের মতো হয় না। আরব ও চীনের ধূপ মিলে তিনি মূলত তৈরি করেন নতুন এক ধরনের সুগন্ধি। ইয়ংচুনের এই ধূপকাঠির বাজার বিশ্বব্যাপী ছড়ানোর পেছনে ভূমিকা আছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তথা BRI এর। ফু পরিবারের কাছে এখন প্রায় প্রতিদিনই আসছে আন্তর্জাতিক অর্ডার, কারণ এখন চীনের সঙ্গে BRI সহযোগিতার চুক্তি আছে বিভিন্ন আরব দেশের সঙ্গেও, যে কারণে সেখানকার সঙ্গে বৈদেশিক বাণিজ্যের নানা দিকও আরও সহজ হয়েছে। এখন অনেক সিরিয়ান সুগন্ধি সামগ্রী চীনে যাচ্ছে। চীনে আমাদের রপ্তানিও দিন দিন বাড়ছে। এর মাঝে অনেকগুলো তৈরি হচ্ছে দামেস্কের গোলাপ ও আরও কিছু ভেষজ দিয়ে। সিরিয়ার সুগন্ধি বাণিজ্যের প্রসারে বড় ভূমিকা আছে চীনের বাজারের। একটি ফুল যত সুন্দরী হোক না কেন, তা কখনোই একটি বাগান তৈরি করতে পারে না। আর এমনটাই মনে প্রাণে বিশ্বাস করে ক্রমশ সাংস্কৃতিক বহুত্ববাদকে স্বাগত জানাচ্ছে চীন। ইয়ংচুনের মিশ্র সুগন্ধির এই ধূপকাঠি যেন ধোঁয়া হয়ে সেই বার্তাই ছড়িয়ে দিচ্ছে সবখানে। ফয়সাল আব্দুল্লাহ, CMG বাংলা। চীনের ভোক্তা বাজার এখন জমজমাট। বসন্ত উৎসবের ছুটিতে বাজারে যে রমরমা ভাব ছিল তা মার্চের শুরু থেকে একই গতি বজায় রেখেছে। বিশেষ করে সাংহাই, নিংবোর মতো বাণিজ্যিক শহরগুলোতে দেদারসে কেনাকাটা করছেন ক্রেতারা। চীনের ভোক্তা বাজার নিয়ে সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী লি ওয়ানলু শিশির। সুপ্রিয় বন্ধুরা, আমি লি ওয়ানলু শিশির। বলা যায় বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশের অর্থনীতির অবস্থা জানা যাবে। বিগত কয়েক বছরে আমি সবসময় বিদেশি তথ্যের মাধ্যমে চীনের অর্থনীতি ভেঙে পড়েছে বা সমস্যায় পড়েছে এমন খবর দেখেছি। আজ আমি চলে এসেছি চীনের আর্থিক কেন্দ্র সাংহাই শহরে। এখানে চলছে ৩২তম ইস্ট চায়না ফেয়ার। এদিকেও চীনের বৈদেশিক বাণিজ্যের ব্যারোমিটার বলা হয়। আমরা ক্রেতা ও বিক্রেতার মুখোমুখি হব। দেখি চীনের বৈদেশিক বাণিজ্য নিয়ে তাদের ধারণা কি। এবার পূর্ব চীন মেলার আকার
প্রদর্শকের সংখ্যা এবং ক্রেতার সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। 15টি প্রতিনিধি দলের প্রায় 3,500 কোম্পানি এতে অংশগ্রহণ করছে। মেলার আয়তন 1,26,000 বর্গমিটারেরও বেশি এবং স্টলের সংখ্যা 5,700টি, যা গত মেলার তুলনায় যথাক্রমে 21.3 হাজার বর্গমিটার এবং 10% বেশি। সুইডেন থেকে আসা ইউরিকা পূর্বজিম মেলার নিয়মিত একজন ক্রেতা। এবার তিনি মূলত তার কোম্পানির জন্য আন্ডারওয়্যার, গৃহস্থালির জিনিসপত্র সহ নানা জিনিস কিনতে এসেছেন। মহামারীর পর প্রথমবারের মতো তিনি পূর্বজিম মেলায় এসেছেন। It's very good working with China and I really like it. ইউরিকার মতো বিশ্বের নানা দেশ থেকে ক্রেতারা এই মেলায় আসেন। এবার 110টি দেশ ও অঞ্চলের 40,000-এর বেশি ক্রেতা এসেছেন। এর মধ্যে বেল্ট অ্যান্ড রোড সংশ্লিষ্ট দেশের ক্রেতার সংখ্যা গত মেলার তুলনায় 43.9% বেশি। পাশাপাশি ইউরোপ ও আমেরিকান ক্রেতা 67.3% বেড়েছে। দংশিন নামে একটি পোশাক কোম্পানির ম্যানেজার হু জুনচং তার পারিবারিক ব্যবসার দ্বিতীয় প্রজন্মের দায়িত্বশীল ব্যক্তি। একটি বৈদেশিক বাণিজ্যের কোম্পানি হিসেবে পূর্বজিম মেলা তাদের জন্য ব্যবসা প্রসারিত করার ভালো একটি মাধ্যম। তার বাবার সময় থেকে তাদের কোম্পানি নিয়মিত এই মেলায় আসে। হু জুনচং বলেন, বাবার সময়ের তুলনায় তাদের ব্যবসার অনেক পরিবর্তন হয়েছে। মেলা চলাকালে মোট $221 কোটি মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা একটি নতুন রেকর্ড। বিশেষ করে আন্তঃসীমান্ত ই-কমার্স নতুন শিল্প হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এতে চীনা বৈদেশিক বাণিজ্যের রূপান্তর ও আপগ্রেড প্রদর্শিত হয়েছে। এবার মেলায় চায়না পোস্ট, জিনটং, আমাজন সহ অনেক প্রদর্শক দেখেছি। তারা মূলত আন্তঃসীমান্ত ই-কমার্স ও বৈদেশিক বাণিজ্যের জন্য লজিস্টিক সেবা প্রদান করে। জিনটং আন্তর্জাতিক লজিস্টিক কোম্পানির পূর্বজিম বিভাগের দায়িত্বশীল ব্যক্তি হোয়াং জেন জানান, তারা 2017 সাল থেকে বিদেশ থেকে চীনে পণ্য আনতে শুরু করেন এবং 2019 সালে তারা চীনা কোম্পানি ও ব্র্যান্ড নিয়ে বিদেশে যাওয়া শুরু করেন। আন্তঃসীমান্ত ই-কমার্সের দ্রুত উন্নয়নে চীনা বৈদেশিক বাণিজ্যের প্রাণশক্তি প্রতিফলিত হয়। অবশ্যই বৈদেশিক বাণিজ্যের দ্রুত উন্নয়নের সাথে সাথে চীন বৈদেশিক বাণিজ্যের বাজারের পরিবর্তন ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। এ প্রসঙ্গে হু জুনচং বলেন, আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলায় তারা আন্তর্জাতিক বাজার প্রসারিত করার পাশাপাশি নবায়নের উপর গুরুত্ব দেন। আমার মতে চীনের বৈদেশিক বাণিজ্য যেমন প্রাণশক্তিতে পূর্ণ তেমনি সহনশীল। চ্যালেঞ্জ মুখে পড়লেও সমস্যা মোকাবিলায় সবসময় প্রস্তুত আমরা। বিশ্বাস করি বিশ্ব অর্থনীতিতে আরও প্রাণশক্তি যোগ দিতে পারবে চীনা অর্থনীতি। জমকালো মিলান ফ্যাশন উইক। সারা বিশ্বের ফ্যাশন বোদ্ধারা এখানে আসেন যার যার সেরা কাজটি নিয়ে। বিশ্বনন্দিত এই প্ল্যাটফর্মে চীনা ঐতিহ্যবাহী একটি ফ্যাশন অনুষঙ্গ নিয়ে এসে রীতিমতো মঞ্চ কাঁপিয়েছেন চীনা ডিজাইনার চাও হুইচৌ। তিনি তুলে ধরেছেন কুইচৌ প্রদেশের মিয়াও জাতিগোষ্ঠীর হেয়ারস্টাইল লং হর্ন, পাগড়ি আর শিংয়ের মতো দেখতে লম্বাটে এ চুলের খোঁপায় যেন ঝকমকিয়ে উঠছে নারীর সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং মনের ভেতরের চিরায়ত রহস্য।
চুলের লম্বা খোঁপা নারীর শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক। মিয়াও জাতিগোষ্ঠীর একটি শাখার নাম লং হর্ন মিয়াও। তারা এই হেয়ারস্টাইলটি ব্যবহার করে। নারী জাগরণের শক্তিটাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতেই তারা বেছে নিয়েছে এই খোঁপা। একজন চীনা ডিজাইনার হিসেবে আমি একটি প্রশ্ন করি সবসময়, আমাদের ডিজাইনের উৎপত্তি কোথায়? আমি বিশ্বাস করি এর উত্তর আমাদের সংস্কৃতির মধ্যেই পাওয়া যাবে। আমাদের যে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেটা আমাদের স্বাতন্ত্র্য এবং সত্যিকার অর্থেই চীনকে প্রতিনিধিত্ব করে। প্রতি বছরই নতুন নতুন থিম আসে, তবে আমার মূল লক্ষ্য আমাদের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে তুলে ধরা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。